ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বিএনপি। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান। ন্যায় ও ইনসাফের দেশ গড়ার প্রত্যয় জামায়াতের। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্তরা, জনগণকে বিভ্রান্ত করতে দিচ্ছে বায়বীয় প্রতিশ্রুতি। অভিযোগ তারেক রহমানের। ভোট দেওয়ার পর হিসাবও বুঝে নেওয়ার তাগিদ। হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাকের চেষ্টায় একটি দল, অভিযোগ জামায়াত আমিরের। এবারের ভোট আজাদির, গোলামের নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার। আর কিছুক্ষণ পর শেষ হচ্ছে প্রচারণার সময়সীমা। রাতেও প্রার্থীদের গণসংযোগ। নির্বাচন নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, বাড়ানো হয়েছে টহল ও হেলিকপ্টার মহড়া। এবং ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই। বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক হার 20% থেকে কমে 19। মার্কিন কাঁচামাল দিয়ে তৈরি পোশাকে শূন্য শুল্ক আরোপ। ভোরের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেকারত্ব নিরসনে বিএনপি 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে দুর্নীতি দমনে সর্বোচ্চ কঠোর অবস্থান নেওয়ার কথা জানান তিনি। এ সময় অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে দেশ গড়তে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমিকভাবে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয়, শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। নারী উদ্যোক্তাদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদানের পাশাপাশি আনুষ্ঠানিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে। বুলিং সহ নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের পরিকল্পনা এবং সিদ্ধান্ত আমাদের রয়েছে। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত অবশ্যই ইনশাআল্লাহ করা হবে। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে ন্যায় ও ইনসাফের দেশ গড়তে চায় জামায়াত। নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে দলটির আমির ডক্টর শফিকুর রহমান আরও বলেন, অপকর্ম টিকিয়ে রাখতে পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি পক্ষ। সংস্কারের জন্য গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান জানান জামায়াত আমির। আমরা তোমাদের হাত ধরতে চাই, জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে সঙ্গী হতে চাই, সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই। এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না। এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে জুলাই বিপ্লব পরবর্তী সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল, কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। এই বাস্তবায়ন সম্ভব হবে আগামীতে যে গণভোট,
সেই গণভোটে আমরা যদি আমাদের মূল্যবান ভোট দিয়ে হা বলি, তাহলে সংস্কার প্রক্রিয়া তার পূর্ণতা পাবে। জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিনে ফজরের নামাজ পড়েই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। আমাদের শাসক শ্রেণী সরকারি পদে নির্বাচিত হওয়ার পর নিজেদেরকে দেশের মালিক গণ্য করেছে। ফলে রাষ্ট্রীয় সম্পদ, পদ, পদবি, নীতি, প্রতিষ্ঠান সবকিছু ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসাবে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। এর ফলে চুরি ও দুর্নীতি, স্বজনপ্রীতির মাধ্যমে প্রতারিত করে জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে। উন্নয়ন প্রকল্প ব্যক্তিগত দলীয় লুণ্ঠনের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ব্যবস্থার অবসান ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য। অতীতে জামাতে ইসলামী থেকে যারা জনপ্রতিনিধি হিসেবে সংসদ, সরকার ও স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছেন, তারা কেউই দুর্নীতির দায়ে অভিযুক্ত হননি। তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্তরা, জনগণকে বিভ্রান্ত করতে দিচ্ছে বায়বীয় প্রতিশ্রুতি। রাজধানীতে নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, ভোট দেওয়ার পর বুঝে নিতে হবে হিসাবও। এ সময় স্বৈরাচারের হাতে ভেঙে চুরে শেষ হওয়া দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেন তারেক রহমান। নির্বাচনের বাকি মাত্র 3 দিন। শেষ সময়ে প্রচারণা যেমন জমে উঠেছে, তেমনি ভোটারদের মধ্যেও বাড়ছে উচ্ছ্বাস। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও থেমে নেই গণসংযোগের ব্যস্ততায়। প্রচারণার শেষ দিন নিজ আসন ঢাকা 17 এর বনানীর জনসভায় সিক্ত হন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায়। এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান তারেক রহমান। আমরা যদি সকল মিলে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে, জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব। দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। সারা দেশে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা 10 আসনের প্রার্থী শেখ রবিউল আলম রবির নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তার পক্ষে এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। এই ঢাকা 10 থেকে ধানের শীষ নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে রবি যে সকল ওয়াদা এলাকার মানুষের সামনে করেছে, সেগুলি বাস্তবায়নের জন্য আমিও রবির সাথে কাজ করব। কারণ বক্তব্যের শুরুতেই বলেছে, আপনাদের সাথে ঢাকা 10-এর সাথে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক আছে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। এই সকল ষড়যন্ত্র, গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। নির্বাচনী প্রচারণার শেষ দিন ব্যস্ত সময় কাটালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরের বিভিন্ন স্থানে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য কাজ করতে চান। নিরাপদ বাংলাদেশ গড়তে আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে আরো কয়েকটি জনসভার খোঁজ খবর জানাবেন আমাদের সহকর্মী মুস্তালিম জুনায়েদ। রাজধানীর পীর জঙ্গি মাজার রোডে ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, দেশ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা, কর্মসূচি আর অভিজ্ঞতা কেবল বিএনপির আছে। বক্তৃতার মঞ্চে অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ, দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। বাসাবোতে ঢাকা 9 ও যাত্রাবাড়ী এলাকার ঢাকা 5 আসনের জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচন কেবল ভোটের নয়, দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনেরও। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশে আমাদেরকে গড়ে তুলতে হবে, এবং সেটি যদি করতে হয় তাহলে সঠিক দলকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক দল? ধানের শীষ। বেগম খালেদা জিয়া 2001 সালে যখন স্বৈরাচারের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন বাংলাদেশের কপালে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একটি তিলক ছিল। 2006 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন, এই 5 বছর কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির কালিমা থেকে মুক্ত করেছিলেন।
রাতে ঢাকা 6 আসনের জনসভায় যোগ দিয়ে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে ভোট চান তারেক রহমান। আগামী 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে মানুষকে যাচাই করে নিতে হবে। আমাদের 12 তারিখের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত বিএনপি। দলের চেয়ারম্যান আগামী দিনের দেশ গড়তে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে ঘোষণা করলেন নানা পরিকল্পনা ও কর্মসূচি, চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। রাজধানীর অন্যান্য পথসভাগুলো নিয়ে আরো জানাবেন সহকর্মী সানবীর রূপল। এছাড়া জুরাইনে ঢাকা 4 আসনের জনসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে নির্বাচনের দিন শেষ পর্যন্ত কেন্দ্র থেকে ভোট বুঝে নিতে হবে ভোটারদের। শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এই ষড়যন্ত্রকারীরা তাদের এত দুষ্টামি বুদ্ধি আছে যে তারা কোনো না কোনো ষড়যন্ত্রের চেষ্টা করবে। ভোট শেষ হলে ভোট গুণে হিসাব নিকাশ বুঝে তারপরে বাড়িতে ফিরে আসবে। এরপর জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ প্রচারণার জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 7 আসন সহ সারা দেশের বিএনপি মনোনীত সব প্রার্থীকে জয়যুক্ত করতে ধানের শীষে ভোট চান তারেক রহমান। আমরা কোন দেশ গড়তে চাই, জনগণের জন্য কি করতে চাই, পরিষ্কারভাবে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবং তার উপরে ভিত্তি করে আজ আমি আপনাদের সমর্থন চাইছি। জনগণের কাছে আমি আমার সমর্থন চাইছি, ধানের শীষের পক্ষে ভোট চাইছি, সমর্থন চাইছি। আপনাদের সমর্থনকে পেতে পারে ভাই বোনেরা ইনশাআল্লাহ। সিলেট থেকে শুরু হওয়া বিএনপির নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে ঢাকায় এসে। শেষ দিনে দলটির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। পাশাপাশি তিনি মনে করিয়ে দিলেন, আগামীর 12 তারিখের নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই করার নির্বাচনই নয়, বাংলাদেশ গড়ার প্রত্যয়ের নির্বাচন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দিনব্যাপী জনসভা শেষে মা বাবার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির নেতাকর্মীরাও। নির্বাচনী প্রচারণা শেষ করেই মা বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান। হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাকের চেষ্টা করছে একটি দল। নির্বাচনী সভায় এমন অভিযোগ করে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এবারের ভোট আজাদির, গোলামির নয়। এ সময় ক্ষমতায় গেলে জনগণের ভাগ্য পরিবর্তনেরও অঙ্গীকার করেন তিনি। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সকাল থেকে ব্যস্ত 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। রাজধানীর মোহাম্মদপুরে জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হক সহ অন্যান্যরা। বাংলাদেশ খেলাফত মজলিসের বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট নিয়ে ষড়যন্ত্র হলে আগের ইসির মতোই পরিণতি হবে বর্তমানদেরও। ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করছে একটি দল। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই। সভাপতির বক্তব্যে ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হক বলেন, নির্বাচিত হলে মোহাম্মদপুর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। ইনসাফের পাল্লা দিয়ে মেপে নিজেদের হক বুঝে নিয়ে রিকশায় করে জাতীয় সংসদে পৌঁছতে হবে আমাদের ইনশাআল্লাহ। বিকেলে আগারগাঁওয়ে ঢাকা 15 আসনে নির্বাচনী গণমিছিলে অংশ নিয়ে জামায়াত আমির বলেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন গোলামির নয়, আজাদির। ক্ষমতায় গেলে 18 কোটি মানুষের বিজয় নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ তাআলা আমরা নিজেদের ভাগ্য বদলের জন্য কাজ করব না,
আমরা কাজ করব 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন। 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয় হবে। কোন দল, কোন গোষ্ঠী, কোন পরিবারের বিজয় অতীতে বাংলাদেশকে শান্তি দিতে পারে না। আগারগাঁও থেকে শুরু হওয়া গণমিছিলটি বেগম রোকেয়া সরণি হয়ে মিরপুর 14-তে গিয়ে শেষ হয়। নির্বাচনী প্রচারণার শেষ দিনে এসে ঢাকা 15 আসনে এই বৃহৎ গণমিছিলে অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই গণমিছিল থেকে তিনি দেশের 18 কোটি মানুষকে আহ্বান জানান একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দেশ গঠনে তার হাতকে শক্তিশালী করা। রাতে দোহার জয়পাড়া বড় মাঠের জনসভায় অংশ নিয়ে জামায়াত আমির প্রত্যয় ব্যক্ত করেন ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জনসভা, পথসভা, উঠান বৈঠকে ভোটারদের দ্বারে দ্বারে যান প্রার্থীরা। স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্বেষী শক্তিকে ভোট দিয়ে নাগরিক অধিকার নষ্ট না করার আহ্বান বিএনপির। আর এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ জামায়াতের। দুয়ারে কড়া নাড়ছে ভোট, শেষ মুহূর্তের প্রচারণায় মুখর রাজধানী। স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্বেষী শক্তিকে ভোট দিয়ে নাগরিক অধিকার নষ্ট না করার আহ্বান জানিয়েছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। মিরপুরে গণমিছিলে অংশ নিয়ে তিনি আহ্বান জানান, এমন কোন মার্কায় ভোট দিবেন না যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা আমাদের নারীদেরকে অসম্মান করে কথা বলেছে। আপনাদের এই মূল্যবান ভোটটি তাদেরকে প্রদান করে আপনাদের ভোটটি নষ্ট করবেন না। রাজধানীর খিলক্ষেত এলাকায় জনসংযোগ করেন ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। বলেন, ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় অংশ নিতে হবে সাধারণ মানুষকে। ব্যাপক একটা সাড়া আছে ভোটারদের এবং সবাই ইনশাআল্লাহ সে ভোট কেন্দ্রে গিয়ে তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিয়ে নিজের পছন্দমনোনীত প্রার্থীকে বিজয়ী করবে। উত্তরায় নারী সমাবেশে অংশ নিয়ে ঢাকা 18 আসনের 10 দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল হক অভিযোগ করেন, এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। লেভেল প্লেইং ফিল্ড আমাদের এখানে নেই। আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী দল তারা আমাদের বোনদেরকে কাজে ডিস্টার্ব করতেছে, তাদেরকে নানা ধরনের হেনস্থা করতেছে। প্রচারণার শেষ দিনে রাজধানীর বাড্ডায় এক বিশাল গণমিছিলে অংশ নেন বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর MA কাইয়ুম। যারা গুপ্তভাবে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে থেকেছে তারা জনগণকে দেয়া প্রতিশ্রুতি রাখবে না বলে মন্তব্য করেন তিনি। যারা অতীতে নিজের নীতি আদর্শ ভুলে আওয়ামী লীগের সাথে মিলে মুনাফেকের মতো গোপনে গিয়ে তাদের সাথে আওয়ামী লীগ করেছে, তারা আর যাই করুক মানুষের সাথে যা বলবে এটা করবে না। গোরান এলাকায় প্রচারণা চালান ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেন তিনি। আমরা যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতির পথে আছি সেটাতে মানুষ কতখানি আগ্রহী এবং কতখানি মুখী আছেন সেটা প্রতিফলিত হচ্ছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখনো ভোট যুদ্ধের অপেক্ষা। আগামী বৃহস্পতিবার প্রায় 42,000 কেন্দ্রে ভোটাররা নির্ধারণ করবেন পরবর্তী 5 বছরের জন্য কারা সরকার গঠন করবে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। আর কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময়সীমা। তাই ভোটের আগের শেষ সুযোগ কাজে লাগাতে রাতেও নির্বাচনী এলাকায় মিছিল, পথসভা ও ঘরে ঘরে ভোট চাওয়ার কর্মসূচিতে অংশ নেন প্রার্থীরা। বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ আসনে রাতের বেলায়ও প্রার্থীদের প্রচারণায় মুখর ছিল। ভোটারদের কাছে উন্নয়ন পরিকল্পনা, কর্মসংস্থান ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতি তুলে ধরেন বিভিন্ন দলের প্রার্থীরা। আপত্তির মুখে 24 ঘন্টা পার হওয়ার আগেই ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, ভোট কেন্দ্র ও কক্ষে মোবাইল ফোন নিয়ে যেতে বাধা নেই প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের। তুলতে পারবেন ছবিও। প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও 2 জন আনসার সদস্য ছাড়া ভোট কেন্দ্রের 400 গজের ভেতর মোবাইল ফোন নিষিদ্ধ করে নির্বাচন কমিশন। এই আদেশ জারির পর তীব্র প্রতিক্রিয়া দেখায় রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন।
সোমবার বিকেলে সিএসির সঙ্গে দেখা করে মোবাইল ফোন নিষিদ্ধ করে ইসির আদেশ প্রত্যাহারের দাবি জানায় 11 দলীয় ঐক্য ও ইসলামী আন্দোলন। এছাড়া প্রশাসনে কিছু রদবদলের দাবি জানায় দলগুলো। এই ধরনের একটি ঘোষণা সবাইকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছিল। যদি এটা প্রত্যাহার না হয় তাহলে আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখা হচ্ছে সেটা কোনো অবস্থায় একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনুকূল নয়। মোবাইলটা না থাকার কারণে অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হতে পারে, সেটাও আমরা আশঙ্কা করেছি। ওনাদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন। এদিন সিএসির সঙ্গে দেখা করে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগের কথা জানান টিআইবি সহ কয়েকটি সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। আমরা বলেছি মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো এই বিষয়টা আমরা উল্লেখ করেছি এবং এটাকে অনতিবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে আমরা বিবেচনা করি। প্রান্তিক জনগোষ্ঠী, আর প্রান্তিক বলতে আমি নারীদেরকেও বলছি, তারা যে ভোট দিতে পারবে, ভীতি আছে যে তারা যেতে পারবে কিনা, আর পরবর্তীতে নিয়ে আমরা আরো বেশি শঙ্কিত। বিভিন্ন মহলের আপত্তির মুখে মোবাইল ফোন নিয়ে দেয়া নির্দেশনা সংশোধন করে ইসি। সচিব জানান, মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্র ও কক্ষে যেতে বাধা নেই প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের। সংবাদকর্মীরা বা অবজারভার্স মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, পোলিং অফিসার্স, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তাদের কাছে এটা রাখবো না। মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দুর্গম এলাকা হওয়ায় 2 দিন আগেই খাগড়াছড়ির 3টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট। কড়া নিরাপত্তায় হেলিকপ্টারে করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে দুর্গম এলাকার ভোট কেন্দ্রগুলোতে। 2 দিন পরেই জাতীয় নির্বাচন। এরই মধ্যে 3 পার্বত্য জেলার দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। খাগড়াছড়ির 298 নম্বর সংসদীয় আসনের 3টি ভোটকেন্দ্র অতি দুর্গম এলাকায়। সোমবার সকালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নারাইছড়ি, শুকনাছড়ি ও ফুত্তাছড়ি কেন্দ্রে পাঠানো হয় ব্যালট সহ নির্বাচনী সরঞ্জাম। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে 2 দিন আগেই হেলিকপ্টারে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে দুর্গম এলাকার ভোট কেন্দ্রগুলোতে। এদিকে জাতীয় নির্বাচনে প্রার্থীদের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। কেন্দ্রীয়ভাবে ছাপানো ব্যালট পেপার প্রথমে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়। এরপর পুলিশ ও আনসার বাহিনীর নিরাপত্তায় ব্যালট পেপার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়। জেলার 6টি সংসদীয় আসনের 8 উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বুঝে নেন। খুলনায় নিরাপত্তা নিশ্চিত করে ব্যালট পেপার সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো হয়। জেলার নির্বাচন কর্মকর্তা জানান, ভোট সরঞ্জামগুলো ভাগ করে 6টি আসনের 840টি ভোট কেন্দ্রে 11 ফেব্রুয়ারি হস্তান্তর করা হবে। এছাড়া ফরিদপুরে কঠোর নিরাপত্তায় সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধির কাছে ব্যালট পেপার হস্তান্তর করা হয়। ওমর ফারুক, সময় সংবাদ। নির্বাচনে কোনো হুমকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলছেন, এবার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের উদাহরণ সৃষ্টি করা হবে। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি করেন, কেউ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করে সফল হতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রোববার থেকে সারা দেশে মোতায়েন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। নির্বাচন উপলক্ষে রাজধানীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সোমবার সকালে ডিএমপি কমিশনার তুলে ধরেন ঢাকার নিরাপত্তার পুরো পরিকল্পনা। জানান, রাজধানীর 2131টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে 1614টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে 7 জন করে পুলিশ সদস্য আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে 4 জন। নির্বাচনে ঢাকায় কোনো হুমকি নেই, বরং স্বাভাবিকের চেয়ে পরিবেশ ভালো দাবি তার। থ্রেট নাই, পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ উপস্থিতি আছে, প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। প্রশ্নোত্তরে ডিএমপি কমিশনার বলেন, অতীতের নির্বাচনে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, এবার সেটি হবে না। নিরপেক্ষভাবে কাজ করে উদাহরণ তৈরির আশা ডিএমপি প্রধানের। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনসারের নির্বাচনী সমাবেশে এমন নির্দেশ দেন তিনি। কোনোভাবে ভোট কেন্দ্র ছাড়া যাবে না। ভোট কেন্দ্র কেউ একজন যদি ছাড়ে তাহলে সেই সুযোগটা যারা সুযোগ সন্ধানী আছে, দুষ্ট চক্র আছে, যারা বিভিন্ন অনিয়ম জালিয়াতির চিন্তা করতেছে, তারা সেটা করতে পারবে। সন্ত্রাসীদের চাপে ভয় না পেয়ে বাহিনীর 5.5 লাখ সদস্যকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন আনসার মহাপরিচালক। থানা অফিসারের সাথে এবং থানার অন্যান্য। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী উপকরণ সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধে নিরলসভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন কোস্টগার্ডের মহাপরিচালক। জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত থাকবে হেলিকপ্টার ও ডগ স্কোয়াড ইউনিট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল ও হেলিকপ্টার মহড়া। দুর্গম চরাঞ্চলে নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে লালমনিরহাট ও নীলফামারীতে সেনাবাহিনীর হেলিকপ্টারে প্যারা কমান্ড মহড়া অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত রয়েছে বিজিবির হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম, ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা। চাঁদপুরের বিভিন্ন নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক অ্যাডমিরাল জিয়াউল হক। বলেন, উপকূলীয় অঞ্চল, নদী বেষ্টিত দুর্গম এলাকার নিরাপত্তায় নিরলসভাবে দায়িত্ব পালন করছে তার বাহিনী। ড্রোন সহ বিভিন্ন উন্নত মানের কমিউনিকেশন ব্যবস্থা নিয়ে আমরা ইভেন এই এলাকাতেও এসেছি, যাতে আমরা যে কোনো ধরনের আশঙ্কা বা গোলযোগের পূর্বাভাস আমরা মনিটরিং এবং সার্ভেলেন্সের ভিতরে পেতে পারি। পেশাদারিত্ব এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানের সক্ষমতা আরও দৃঢ় করতে মৌলভীবাজার ও কুমিল্লার চান্দিনায় সেনা ক্যাম্পে অনুষ্ঠিত হয় যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া। সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক। এই নির্বাচনে শতভাগ প্রশিক্ষণ প্রাপ্ত লোকদেরকে মনোনীত করে নির্বাচন কেন্দ্রের দায়িত্ব প্রদান করছি। রাজশাহীতে নির্বাচনকালীন 1,10,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। আমরা এবার সর্বোচ্চ সংখ্যক সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে, সর্বোচ্চ সংখ্যক বিজিবি ডিপ্লয় হয়েছে। প্রতিটি উপজেলাতে আমাদের প্রায় 3,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনী আছে। রাজশাহী বিভাগের প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন আনসার ও 4 জন করে পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। অনলাইনে যুক্ত থাকবে পুলিশের 2,159টি বডি ওর্ন ক্যামেরা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 66.3% ভোটারের পছন্দ বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষে রয়েছেন তারেক রহমান। বিএনপি জোট 208টি এবং জামায়াতে ইসলামী 46টি আসনে জয়লাভ করতে পারে। সোমবার বিকেলে রাজধানীর কেআইবি মিলনায়তনে এক জরিপ ফলাফলে এই তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। সংস্থাটির জরিপে দেখা গেছে সর্বোচ্চ 66.3% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যান্য দলের মধ্যে জামায়াত 11.9, জাতীয় পার্টি 4 এবং এনসিপি 1.7% ভোটারের সমর্থন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে মত দিয়েছেন মাত্র 2.6% ভোটার। জরিপের তথ্য মতে 80% আওয়ামী লীগ সমর্থক আগামী নির্বাচনে বিএনপিকে এবং 15% জামায়াতকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। বিরাট জোটের এক নির্বাচনে কোন খাতে কত অর্থ ব্যয় এবং তা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, গণভোটের পেছনে 1070 কোটি টাকা খরচ হলেও মাঠ পর্যায়ে নেই তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন। আর কমিশন বলছে, নির্বাচন আয়োজনে 3150 কোটি টাকা খুব একটা বেশি না। কামরুজ্জামান মামুন আরও জানাচ্ছেন বিস্তারিত।
মাত্র 2 বছরের ব্যবধানে আবারও দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, তবে এবার সঙ্গে রয়েছে গণভোট। কেমন খরচ হচ্ছে এবারের নির্বাচনে তার খাতোয়ারি বিশ্লেষণে দেখা যায় ৩,১৫০ কোটি টাকার আকাশচুম্বী এ বাজেটের সিংহভাগই খরচ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে, যার পরিমাণ ১,৪০০ কোটি টাকা। পোস্টাল ব্যালটে ১২৩টি দেশের ১৫,৩৬,৬৮২ জন ভোটারের প্রতিজনের পেছনে খরচ হয়েছে ৭০০ টাকা করে। মোট বাজেট ভাগ করলে দেশে ভোটার প্রতি মাথাপিছু খরচ ২৬৪ টাকা। আর যে গণভোট নিয়ে এত আয়োজন, তাতে ব্যয় ধরা হয়েছে ১,০৭০ কোটি টাকা। নির্বাচন কমিশন বলছে গণভোটের কারণে খরচ বাড়লেও ভোট আয়োজনের ব্যাপ্তির তুলনায় ৩,১৫০ কোটি টাকা বেশি না। নির্বাচনের জন্য অতীতে কি পরিমাণ খরচ হয়েছে, এটার সাথে যদি আপনি গণভোটের খরচটা অ্যাড করেন, এটার সাথে যদি আপনি পোস্টাল ব্যালটের বিষয়টি যুক্ত করেন এবং এটার সাথে যদি আইটি সাপোর্টের যে বিষয়টি আপনি যুক্ত করেন, সব কিছু মিলে আমরা আমাদের আয়োজনটা এত বেশি ব্যাপক, সেই ব্যাপকতার তুলনায় নির্বাচন কমিশন মনে করে কি বলে যে একবারে ন্যূনতম পর্যায়ে যেটি না করলেই নয়, সেই ব্যয়টি আমরা এবার করতে যাচ্ছি। ব্যালট থেকে শুরু করে জনশক্তি নিয়োগ সব জায়গায় দূরদর্শিতা ও প্রচারণার ঘাটতিকে দুষে বিশ্লেষক বলছেন নির্বাচনী ব্যয় কমানোর যথেষ্ট সুযোগ ছিল, এখনো আছে। একই ব্যালটের মধ্যে আপনি প্রার্থীকেও রাখতে পারতেন, আবার ধরেন গণভোটটা একটা সিম্বল দিয়েই সেটা প্রকাশ পায়। তো এখানে একটা ব্যালটের খরচ কমে যেতে হবে। এগুলো ওয়ার্ক করবে তখনই যদি আপনার সঠিক প্রচারণাটা হয়, গণভোট নিয়ে যে প্রচারণাটা, এটা একটা হোল প্রসেসের দুর্বলতার একটা বড় অংশ বলে আমি মনে করি। সৃজনশীলভাবে চিন্তা করলে খরচ কমানোর অনেক সুযোগ ছিল এবং এটা আছে, এখনো আছে। গত ২৫ বছরে দেশে নির্বাচনী ব্যয় বেড়েছে ৪৩ গুণ। একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নির্বাচন। সংসদ শুধু খালি চেয়ার পূরণের না হয়ে তা হোক জনআস্থার, জবাবদিহিতার। দেশবাসীর পকেটের হাজারো কোটি টাকা ব্যয়ে নির্বাচিত পরবর্তী সরকারকে সফল হতে হবে নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে বলছেন বিশ্লেষকরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করেছে বাংলাদেশ। এতে বাংলাদেশের জন্য ২০% পাল্টা শুল্ক কমিয়ে ১৯% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সময় রাত ১০টায় এই চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন্স গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। তবে যুক্তরাষ্ট্রের তুলা এবং কৃত্রিম বস্ত্তন্ত ব্যবহার করলে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন চুক্তিতে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ, যা বিশ্ববাজারে প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে দেবে রপ্তানি খাতকে। গেল বছর এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং প্রযুক্তি ও কৃষি পণ্য সহ বেশ কিছু পণ্যে আমদানির শর্তে দর কষাকষির মাধ্যমে পরে ৩৫ এবং সবশেষ ২০% নামিয়ে আনে বাংলাদেশ। ২০২৫ এপ্রিল থেকে দীর্ঘ ৯ মাস ব্যাপী আলোচনার পর এবার চূড়ান্ত হল এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। সোমবার ওয়াশিংটনে পারস্পরিক শুল্ক বিষয়ক চুক্তি সই করে দুই দেশ। চুক্তিতে ভার্চুয়ালি সই করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। প্রেস উইং জানায় চুক্তিতে বাংলাদেশের জন্য পাল্টা ১% কমিয়ে ১৯% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করলে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন এই চুক্তিতে প্রতিবেশী দেশগুলোর চেয়ে সুবিধাজনক অবস্থান নিশ্চিত হয়নি। বিকল্প হিসেবে অন্যান্য বড় বাজারগুলোতে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ তাদের। এই চুক্তিতে আমি বলবো যে বাংলাদেশের কূটনৈতিক পরাজয় হয়েছে, কারণ বাংলাদেশ তার প্রতিদ্বন্দ্বী দেশ থেকে পোশাক রপ্তানির ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকবে। ভারতের পাল্টা শুল্ক 18%, সেখানে বাংলাদেশের পাল্টা শুল্ক হচ্ছে যে 19%। সামনের দিনে পোশাক রপ্তানির ক্ষেত্রে এবং রপ্তানি আয়ে অনেক বড় একটা নেতিবাচক প্রভাব পড়বে এই পাল্টা শুল্ক সংক্রান্ত চুক্তি করার মাধ্যম দিয়ে। উভয় পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর এটি কার্যকর হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নাদিম মারজান, সময় সংবাদ। চলতি অর্থবছরের প্রথম 7 মাসে রপ্তানিতে ভাটা পড়লেও আশার আলো সচরাচর আলোচনার বাইরে থাকা বেশ কিছু খাতের পণ্যের ঊর্ধ্বমুখী রপ্তানি প্রবণতা।
বিশেষ করে প্রকৌশল পণ্যে বাইসাইকেল, ওষুধ, জাহাজ, চামড়াজাত পণ্য এবং কৃষিভিত্তিক কিছু নতুন পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ভবিষ্যতের বাজার বৈচিত্র্যের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির জন্য নীতিগত সহায়তা আর বাজার সম্প্রসারণ অব্যাহতের তাগিদ দিচ্ছেন তারা। ফরাদুর রহমানের রিপোর্ট। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, চলতি 2025-26 অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশের পণ্য রফতানি আয় দাঁড়িয়েছে 28.41 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 2% কম। মোট রফতানি কমলেও আশার আলো, সচরাচর আলোচনার বাইরে থাকা বেশ কিছু খাতের পণ্যের ঊর্ধ্বমুখী রফতানি প্রবণতা। অর্থ বছরের প্রথম 7 মাসে সবচেয়ে বড় ইতিবাচক চমক এসেছে প্রকৌশল পণ্য থেকে। খাতটির রফতানি বেড়েছে প্রায় 26%, আয় হয়েছে 36 কোটি 94 লাখ মার্কিন ডলার, যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম, কপার ওয়্যার ও যন্ত্রাংশ। একই সঙ্গে বাইসাইকেল রফতানিতেও রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই খাতে আয় বেড়েছে 31% বেশি, রফতানি হয়েছে 8 কোটি মার্কিন ডলারের বেশি। বেড়েছে ওষুধ রফতানিও। এই সময়ে খাতটি থেকে আয় হয়েছে প্রায় 14 কোটি মার্কিন ডলার, প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5% বেশি। ইপিবির তথ্য মতে জাহাজ, চামড়াজাত পণ্য, জুট ইয়ার্ন ও জুট ব্যাগ, ক্র্যাব, চিংড়ি ও জীবন্ত মাছ, এমনকি গুঁড়া মশলা, ফলমূল ও শাকসবজির মতো খাতেও রফতানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। এদিকে চলতি অর্থ বছরের 7 মাসে চীনের রফতানি বেড়েছে প্রায় 20%, যা থেকে আয় হয়েছে 49 কোটি 3 লাখ মার্কিন ডলার। এছাড়া পোল্যান্ডের রফতানি বেড়েছে 7% বেশি। নির্দিষ্ট পণ্যের উপর নির্ভরতা কমিয়ে রফতানি বৈচিত্র্য বাড়াতে পারলে দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রপ্তানি আয় কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি আয় একক পণ্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাংলাদেশের রপ্তানি আয় কয়েকটা নির্দিষ্ট বাজারের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাজার সম্প্রসারিত করতে হবে, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। ট্রেডিশনাল যে প্রোডাক্টগুলো আমরা রপ্তানি করে থাকি সেটা থেকে বের হয়ে আসতে হবে। আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু এখন উৎপাদন করা হচ্ছে, আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু তৈরি করা হচ্ছে, সেগুলোকে আপনার রপ্তানি ব্যবস্থা করতে হবে। তৈরি পোশাক খাতে সাময়িক চাপ থাকলেও অপ্রচলিত ও নতুন পণ্যের রফতানিতে গতি এলে দেশের বৈদেশিক আয় কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ট্যারিফ জটিলতায় অর্ডার কমে যাওয়ার ঝুঁকিতে থাকা বাংলাদেশের তৈরি পোশাক খাত এবার পড়তে যাচ্ছে দীর্ঘ বন্ধের কবলে। নিয়মিত সরকারি ছুটি, জাতীয় নির্বাচন এবং ঈদের বন্ধের কারণে ফেব্রুয়ারি-মার্চ এই 2 মাসে মাত্র 35 কর্মদিবস পাওয়া যাচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির কারণে ক্ষতির মুখে গুরুত্বপূর্ণ এই শিল্প। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দেব। এমনিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফের কারণে কিছুটা সংকটের মুখে দেশের তৈরি পোশাক খাত। বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত অর্ডার। যা অর্ডার আসছে তা শিপমেন্ট করতে দেখা দিচ্ছে নানা জটিলতা। বিশেষ করে চলতি ফেব্রুয়ারি এবং আগামী মার্চ জুড়েই থাকছে একাধিক সরকারি বন্ধ। ফেব্রুয়ারি মার্চে প্রায় 1 মাস আমরা কাজ ছাড়া বেতন দিতে হবে। একটা ফ্যাক্টরি এটার জন্য প্রচণ্ড চাপে, অনেক ফ্যাক্টরি এই সামাল দিতে পারবে না। এটা সিচুয়েশনগুলো আসলে মনিটর করা, রিভিউ করা, এগুলো সরকারের কিন্তু কনসার্ন মিনিস্ট্রির দায়িত্ব। এক অভিভাবক ছাড়া তো আসলে এই রপ্তানি সেক্টর চলতে পারে না। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিনের সরকারি বন্ধ। এর আগে 4 ফেব্রুয়ারি ছিল পবিত্র শবে উপলক্ষে সরকারি ছুটি। নেক্সট সিজনে যেগুলো আসতেছে সেগুলো কিন্তু আমাদের অর্ডার এখনো পর্যন্ত নির্বাচনের সময়ের জন্য, কারণ আমরা কিন্তু তেমন কোনো অর্ডার এই পর্যন্ত ধরে নিতে পারছি না। আশা করি আপনার ইলেকশন আমরা মোটামুটি একটা ভালো একটা কোয়ান্টিটি পাবো এবং বায়ারও আমাদেরকে হোপ দিচ্ছে, মানে ইলেকশন শেষ হয়ে গেলে তারা অর্ডারগুলো প্লেস করবে। আশা করি আমরা যে ধারাবাহিকতাটা আছে সেটা পুনরুদ্ধার করে ভালোভাবে আমরা চালিয়ে যেতে পারবো। এর মাঝে চট্টগ্রাম বন্দরে টানা 7 দিন ছিল শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি। রাজধানী ঢাকা কিংবা বন্দর নগরী চট্টগ্রাম, দেশের সবগুলো গার্মেন্টস কারখানার এখন একই চিত্র। বিদেশ থেকে আমদানি করা কাঁচামালের যেমন পোশাক তৈরি হয়েছে, ঠিক তেমনি বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত। বিজিএমই এর তথ্য অনুযায়ী 28 দিনের ফেব্রুয়ারি মাসে কর্মদিবস পাওয়া যাবে মাত্র 16 দিনের মতো। নির্বাচন ছাড়াও শুক্র, শনিবার এবং 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আর 31 দিনের মার্চ মাসে পবিত্র ঈদ উল ফিতরের যেমন টানা 5 দিনের বন্ধ থাকবে, তেমনি যুক্ত হবে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি বন্ধ। র মেটেরিয়াল আসাতে যদি ইন্টারাপ্ট করে, এক্সপোর্টের টাইমে কাস্টমারে আগেভাগে আমাদের মাল নেওয়ার জন্য যে অর্ডারগুলো কমপ্লিট করছে সেই মালটা যদি সঠিক সময় দিতে না পারি, অর্ডার ক্যান্সেলেশন, ডিসকাউন্ট, নানা রকম
ঝামেলা সমস্যার মধ্যে আমরা আবর্তিত হব। এটা শুধুমাত্র ইনস্ট্যান্ট অর্ডার না, আগামী দিনের জন্য যে কাস্টমার আমাদেরকে অর্ডার দেওয়ার জন্য তারা বিমুখ হিসেবে থাকবে, কারণ আমাদের কম্পিটিটর অনেক। তবে কর্মদিবসে কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন উৎপাদনের পাশাপাশি বন্ধের দিনগুলোতে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ কর্মকৌশল নির্ধারণ করেছে শিল্প পুলিশ। পুলিশ স্টেশনের সাথে আমরা কম্বাইন্ড একটা পেট্রোলিংয়ের ব্যবস্থা করছি। একই সাথে প্রত্যেকটা গার্মেন্টসে যে আপনার সিসিটিভি মনিটরিং সিস্টেম আছে সেই জিনিসটা আমরা চেক আপ করছি। গার্মেন্টস সেক্টরে আপাতত কোনো নাশকতা কিংবা কোনো ধরনের আনরেস্ট হওয়ার সম্ভাবনা এখন আমাদের নাই, তারপরেও আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে। রাজধানী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র 2100টি গার্মেন্টসে 33 লাখ এবং বন্দরনগরী চট্টগ্রামের 464টি কারখানায় 11 লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। এর বাইরে দেশের 8টি ইউনিয়নে 600 গার্মেন্টস কারখানা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গুম, খুন ও আয়নাঘর সংস্কৃতি সৃষ্টির কারণে র্যাব ও ডিজিএফআই বিলুপ্তি চান সাবেক সেনার প্রধান ইকবাল করিম ভূঁইয়া। গুম খুনের মামলার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের সাক্ষ্যে কথা বলেন তিনি। জানান, বিচার বহির্ভূত হত্যার পর র্যাব কর্মকর্তারা পেতেন 10,000 টাকা। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এতে উঠে আসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চিত্র। ট্রাইব্যুনালকে ইকবাল করিম ভূঁইয়া বলেন, এক র্যাব কর্মকর্তার সঙ্গে আলাপে তিনি জেনেছেন বিচার বহির্ভূত হত্যার পর 10,000 টাকা পেতেন র্যাব কর্মকর্তারা। এ সময় কাঠগড়ায় বসে সম্পূর্ণ সাক্ষ্য কাগজে কলমে লেখেন মামলার আসামি জিয়াউল আহসান। ইকবাল করিম ভূঁইয়া জানান, হত্যাকাণ্ড বন্ধ করতে না পেরে সেনাবাহিনী থেকে ডিজিএফআই ও র্যাবে সেনা কর্মকর্তা সরবরাহ বন্ধ করে দেন তিনি। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তার সাথে যোগাযোগ করেন। র্যাবে যখন তার অফিসাররা গিয়ে মানুষ হত্যার সাথে জড়িয়ে পড়েছিল, তখন তিনি সিদ্ধান্ত নিয়ে র্যাবে অফিসার পোস্টিং দেওয়া বন্ধ করে দেন। এই পর্যায়ে চট্টগ্রামের র্যাডিসন হোটেলের যেদিন উদ্বোধন হয়, সেই সময় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে বলেছিলেন র্যাবে যাতে অফিসার আবারও পাঠানো হয়, যদিও তিনি এই ব্যাপারে ইতিবাচক সাড়া দেননি। গুম, খুন ও আয়নাঘর সংস্কৃতি সৃষ্টির কারণে র্যাব ও ডিজিএফআই বিলুপ্তির ইচ্ছা ট্রাইব্যুনালকে জানান ইকবাল করিম ভূঁইয়া। আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে। র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত, কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। মানবতা বিরোধী অপরাধের এ মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার 3টি অভিযোগ আনে প্রসিকিউশন। 18 ফেব্রুয়ারি ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সাভারের তালতলা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নাহিদ সহ 3 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার অভিযানে 3টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন, 13টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বসিলা সেনা ক্যাম্প এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে 23 নম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। বলেন, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সাভার থানায় পাঠানো হয়েছে। এছাড়া গত 15 দিনের অভিযানে 5টি পিস্তল ও 22,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। বলেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ আমাদের চৌকস একটি অভিযান দল এখান থেকে সাভারে গিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে 3টি পিস্তল এবং অন্যান্য দেশীয় অস্ত্র এবং অ্যামুনিশন সহ গ্রেফতার করতে সক্ষম হয়। এই আসামি এবং উদ্ধারকৃত সকল আলামত সাভার মডেল থানায় পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য হস্তান্তর করা হবে। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আমাদের এরকম অভিযান সর্বদা অব্যাহত থাকবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সর্বজনীন নেতা শিরোনামে উদ্বোধন হয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সোমবার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় একটি হোটেলে চলচ্চিত্রের প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠিত হয়। তরুণরাই বাংলাদেশ, আর সেই তরুণদের ভাবনা ও আকাঙ্ক্ষার প্রতিফলন নিয়ে নির্মিত হয়েছে সর্বজনীন নেতা। চলচ্চিত্রটির পরিকল্পনা ও প্রযোজনা করেছেন সাইফুল্লাহ জায়েদ আশিক। তরুণদের চোখে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গঠনে একজন সর্বজনীন নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং সেই প্রেক্ষাপটে তারেক রহমানের ভূমিকা এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করেন সাইফুল্লাহ জায়েদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর অঞ্চলে এবার বড় ইস্যু তিস্তা। অন্তর্বর্তী সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন রূপ পায়নি। এমন বাস্তবায়ন নির্বাচনী মাঠে তিস্তা হয়ে উঠেছে দেশের উত্তরের রাজনৈতিক ট্রাম্প কার্ড। সম্প্রতি বিএনপি ও জামায়াতের রংপুর অঞ্চলের নির্বাচনী সফরে মোটা দাগে জায়গাও পেয়েছে তিস্তা মহাপরিকল্পনার প্রতিশ্রুতি। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্কের গবেষণা বলছে, তিস্তার উজানে ভারতীয় অংশে একাধিক বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশ অংশে পানির প্রবাহ কমেছে ৮০ থেকে ৯০%। শুষ্ক মৌসুমে পানির সংকটে কৃষকের উৎপাদন খরচ বেড়েছে প্রায় ৩০০%। অন্যদিকে বর্ষা মৌসুমে উজান থেকে আসা অতিরিক্ত পানিতে সৃষ্ট বন্যায় ফসলহানির পাশাপাশি প্রতি বছর বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে উত্তরের ২ কোটি মানুষ নতুন আশায় বুক বাঁধে। পানি সম্পদ উপদেষ্টার তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ, কিন্তু সেই আশায় ভাটা পড়ে। আমাদের প্রকল্প দলিলে লেখা আছে কাজ শুরু হবে জানুয়ারি ২০২৬-এ। ১২,০০০ কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আবারও আলোচনায় তিস্তা। রংপুরে নির্বাচনী সফরে এসে বিএনপি ও জামায়াতের শীর্ষ ২ নেতার প্রধান প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। একই সঙ্গে নিশ্চিত করা হবে পানির ন্যায্য হিস্সা। বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা, যাতে করে এই এলাকা আবার সবুজ শাস্য শ্যামলা হয়ে উঠতে পারে। এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। রাজনৈতিক দলগুলোর এমন প্রতিশ্রুতি ইতিবাচক হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। প্রত্যাশা দৃশ্যমান বাস্তবায়ন। সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে। অন্য অঞ্চলে বরাদ্দের কোনো ঘাটতি হয় না একনেকের টাকার, কিন্তু আমাদের এই এলাকায় সে বরাদ্দের ঘাটতি হয়। এই বৈষম্য এই অঞ্চলের মানুষ আর দেখতে চায় না। এই নির্বাচনের পরেই নিজস্ব অর্থায়নে একনেকে এই অর্থ বরাদ্দ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। ২০১৪ সালের পর থেকে আন্তর্জাতিক নিয়মনীতি উপেক্ষা করে তিস্তার পানি একতরফাভাবে প্রত্যাহার করে আসছে ভারত। এর ফলে চরম সংকট তৈরি হয় ভাটিতে থাকা উত্তরের ৫ জেলার মানুষের অর্থনীতি ও জীবনধারায়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রাজশাহী ৩ আসনে মোহনপুর নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০টার দিকে বিএনপির প্রার্থীর একটি মিছিল মালিদহ গ্রামে প্রবেশ করলে রাস্তার পাশে জামায়াতের নির্বাচনী অফিসের একটি ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের মধ্যে প্রায় ৮ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। পরিস্থিতি উত্তেজিত থাকায় বর্তমানে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন ২৭ জন নেতাকর্মী। সোমবার বিকেলে রানীহাটি ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগদান করেন। তাদেরকে ফুল দিয়ে বরণ করেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। টাঙ্গাইল ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে মারা যাওয়ায় কর্মীর বাড়িতে গিয়েছেন বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস করেন তিনি। সোমবার রাতে সেলিমপুর ইউনিয়নে সোনাট গ্রামে জিয়ার বাড়িতে যান টুকু। একই সঙ্গে মৃতের ছেলেকে চাকরির আশ্বাস দেন। নির্বাচনী প্রচারের শেষ দিনে ফরহাদ ইকবালের মিছিলে বিভিন্ন এলাকা থেকে শহরের পৌর উদ্যানে মিছিল নিয়ে
জামায়াত হতে থাকেন কর্মী সমর্থকরা। মিছিলে যাওয়ার 2 কর্মী হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। জুলাই অভ্যুত্থান ও 5 আগস্টের ঘটনায় দেশের 20টি কারাগারে বিশৃঙ্খলা ও বিদ্রোহের ঘটনা ঘটে। কুষ্টিয়া, কাশিমপুর, সাতক্ষীরা, নরসিংদী ও শেরপুর থেকে পালিয়ে যায় 2200-রও বেশি কয়েদি ও হাজতি। পলাতকদের মধ্যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত অপরাধীর সংখ্যা 69 জন। নিরাপত্তা বাহিনীর 1.5 বছরের প্রচেষ্টার পরেও ধরাছোঁয়ার বাইরে 537 জন জেল পলাতক। রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের মতো পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের 20টি কারাগারে বিশৃঙ্খলা ও বিদ্রোহ করে বন্দীরা। কোনো কোনো কারাগারে হামলা চালানো হয় বাইরে থেকে। সে সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায় 2200-র বেশি বন্দী। এর মধ্যে 1500 জেল পলাতক কয়েদি ও হাজতিকে গ্রেফতার করে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দাগী আসামিরা রাষ্ট্র ও নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ। দাগী আসামি মুক্তভাবে ঘুরে বেড়াবে, এটা তো দেশের জন্য একটা থ্রেট ডেফিনেটলি। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ম্যাক্সিমাম এই দেশে নাই, তারা চলে গেছে। বিজিপিকে সতর্ক থাকতে হবে, আমাদের নিরাপত্তা বাহিনীগুলোকে সতর্ক থাকতে হবে। ইট উইল অলওয়েজ বি এ থ্রেট যতক্ষণ তারা গ্রেফতার না হবে। পলাতকদের মধ্যে 69 জনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কারা কর্তৃপক্ষ। সব মিলিয়ে টোটাল 69 জন আছে এই ক্যাটাগরির বন্দী, যাদের আসলে এরকম সিরিয়াস টাইপ অফ অফেন্সের সাথে জড়িত ছিল। বাকি বন্দীরা বিভিন্ন রকমের, কেউ সামাজিক মামলা, কিছু ফিনান্সিয়াল ইস্যু আছে, সব মিলে তাদের ক্যাটাগরিটা আসলে লো রিস্ক বলতে পারি আমরা বন্দী। জেল পলাতকদের খোঁজে মাঠ পর্যায়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। অব্যাহত আছে গ্রেফতার ও নজরদারি। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি এবং আমরা চেষ্টা করছি এই গ্রেপ্তারের সংখ্যা আরও বৃদ্ধি করা যায় কিনা, বা আমাদের চেষ্টাটা অব্যাহত থাকবে। সম্প্রতি 163 জেল পলাতককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। যারা জেল ভেঙে পালিয়েছেন তারা তো অলরেডি সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে তো আসলে ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। বিগত কিছুদিনের ভেতরে আমরা প্রায় 163 জন জেল পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং সাথে সাথে আমরা তাদেরকে আবার পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছি। জেল পলাতকদের গ্রেফতারে মাঠে থাকা সব বাহিনীর সহায়তা চেয়েছে কারা কর্তৃপক্ষ। পলাতকদের খুঁজে বের করতে কাজ করছে কারা গোয়েন্দারাও। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে পুঁজি করে সীমান্তে তৎপর হয়ে উঠেছে সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র। সোমবার বিকেলে টেকনাফ কন্টিনজেন্ট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নৌবাহিনী জানায়, নাফ নদীর জলসীমা ব্যবহার করে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে পাচারকারী। তবে পাচারকারীদের রুখে দিতে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে কক্সবাজারের টেকনাফে সেনা নৌবাহিনীর অভিযানে জব্দ করা হয়েছে 5 লাখ ইয়াবা, যার বাজার মূল্য প্রায় 2500 কোটি টাকা। সীমান্তবর্তী এলাকাকে মাদকমুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। নাফ নদী ব্যবহার করে মায়ানমার থেকে ইয়াবা পাচারের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের আগেই ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। টেকনাফে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে নীলা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আজ 5 লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সমূহের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নারায়ণগঞ্জে প্রায় 10 কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়িসহ পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড। এর আগে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁওয়ের কাঁচপুর সেতু এলাকা সংলগ্ন থেকে তাকে আটক করে কোস্টগার্ড। এ সময় কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি পাওয়া যায়, যার মূল্য প্রায় 9,96,70,000 টাকা পড়ে।
ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হব আমি কাজল আব্দুল্লাহ। দেখছেন ভোরের সময়। ঢাকার ঐতিহ্যবাহী 7 সরকারি কলেজ নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। 2017 সাল থেকে শুরু হওয়া প্রশাসনিক ও একাডেমিক সংকটের স্থায়ী সমাধানে সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। দীর্ঘ 7 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়া থেকে বেরিয়ে স্বতন্ত্র প্রশাসনিক ও একাডেমিক পরিচয় পেল রাজধানীর 7টি বড় সরকারি কলেজ। নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে এখন থেকে পরিচালিত হবে ঢাকা কলেজ, ইডেন ও তিতুমির সহ 7 কলেজের শিক্ষা কার্যক্রম। রোববার জারি করা অধ্যাদেশ অনুযায়ী কলেজগুলোর সম্পদ ও নিজস্ব পরিচয় অক্ষুণ্ণ রেখেই এই নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে। 7 কলেজের সাধারণ শিক্ষার্থীরা সরকারের এই পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেশন জট আর প্রশাসনিক জটিলতায় তারা যে অনিশ্চয়তায় ছিলেন, নতুন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তার অবসান ঘটবে। 7 কলেজের অনার্সের শিক্ষার্থী হিসেবে নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি হয়েছে। ঘোষণা করেছে যে আমাদের একটা সেন্ট্রাল কলেজ করবে, সেটার জন্য আমি খুবই খুশি। অধ্যাদেশে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কাঠামো হবে অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে, যেখানে কলেজগুলো সংযুক্ত হিসেবে থাকবে। তবে এখানে প্রথাগত অনুষদের পরিবর্তে স্কুল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা থাকবে, যার প্রধানকে বলা হবে হেড অফ স্কুল। আচার্য হিসেবে রাষ্ট্রপতি 3 জনের প্যানেল থেকে একজনকে 4 বছরের জন্য উপাচার্য নিয়োগ দেবেন। ভর্তি প্রক্রিয়া চলবে এসএসসি, এইচএসসি ও ভর্তি পরীক্ষার মেধাক্রম অনুযায়ী। অপরিকল্পিতভাবে এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছিলেন। আন্দোলনের মুখে অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি হলো। যে কোনো একটা কাজে যদি আমরা প্রশাসনিক ভবনে যেতাম, তখন ওইখানে গিয়েও আমাদেরকে অনেক বিব্রতকর পরিস্থিতির ভিতরে পড়তে হয়েছে। ওইটার আন্ডারে জিনিসটা থাকা হচ্ছে কি বলবো, কাইন্ড অফ লাইক কি বলবো, একটা আশ্রয় সামথিং, যেটা হচ্ছে লাইক আমরা একদম কুড়ায় কোনো রকম বাইচে আছি এই অবস্থা। সো আই এম হ্যাপি যে সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে আসছে। স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের বঞ্চনা আর সেশন জটের অবসানের আশায় ঢাকা কলেজ, ইডেন, তিতুমির, কবি নজরুল, বদরুন্নেসা, সোহরাওয়ার্দী এবং সরকারি বাংলা কলেজের প্রায় 2 লক্ষ শিক্ষার্থী। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। যানজট নিরসন ও পথচারীদের দুর্ভোগ কমাতে চট্টগ্রামে নির্মাণ করা হয়েছে আরও 2টি ফুট ওভারব্রিজ। সকালে নগরীর ইপিজেড মোড় ও স্টিল মিল বাজারের খালপাড় রোডে 2টি ফুট ওভারব্রিজের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। এ সময় সিটি মেয়র বলেন, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপদ পথচারী ব্যবস্থা, উন্নত সড়ক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে নাগরিকদের জীবন মান উন্নয়নে কাজ অব্যাহত থাকবে। ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকলেও হিলি স্থলবন্দরে হঠাৎ করেই কেজি প্রতি 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। বন্দরে প্রতি কেজি চিকন চাল 64 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা 2 দিন আগেও ছিল 60 থেকে 61 টাকা। ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় কিছুটা কম হচ্ছে আমদানি। এরই সঙ্গে ভারতের চালের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় প্রভাব পড়েছে বাজারে। আমদানি বাড়লে দাম কিছুটা কমে আসবে বলেও জানান বন্দর সংশ্লিষ্টরা। গত 7 দিনে এই বন্দর দিয়ে 11,731 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। বসন্ত ভালোবাসা দিবস সামনে রেখে জমে উঠেছে যশোরের গদখালির ফুলের বাজার। বাজারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। যে কটি উৎসবকে ঘিরে ফুলের ব্যবসা হয়, তার ভিতরে অন্যতম উৎসব হচ্ছে বসন্ত এবং ভালোবাসা দিবস। এই বসন্ত এবং ভালোবাসা দিবস কিন্তু একেবারে দোরগোড়ায়। সেজন্য কিন্তু যশোরের যে গদখালির ফুল বাজার, সেই বাজারে কিন্তু ফুলের ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। গত 3-4 দিন ধরেই অতিরিক্ত ফুলের একটি বাড়তি দাম লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতিদিনই এই ফুলের দাম বাড়ছে। আজকেও কিন্তু ফুলের বাজার বেশ চড়া। আমরা কথা বলেছি সকালে এখানে যে ফুল নিয়ে যারা এসেছেন চাষিরা, তাদের সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে বসন্ত দিবস এবং ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি কদর থাকে গোলাপ ফুলের, ফলে গোলাপ ফুলের কিন্তু বাজার চড়া। আজকে
যে গোলাপ ফুলগুলো বিক্রি হচ্ছে সেটা 14 টাকা থেকে 18 টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হয়েছে ফুল, এবং এর পাশাপাশি অন্যান্য যেসব ফুল আছে সে ফুলগুলোর কিন্তু বাজার চড়া। জারবেরা ফুল বিক্রি হচ্ছে আজকে 10 টাকা থেকে 16 টাকা পর্যন্ত মানভেদে এই ফুলগুলো বিক্রি হচ্ছে, এবং রজনীগন্ধা বিক্রি হচ্ছে প্রতি পিস 8 টাকা দরে, এবং গ্লাডিওলাস কালার ভেদে ফুলগুলো বিক্রি হচ্ছে 12 থেকে 16 টাকা পর্যন্ত, এবং অন্যান্য যে ফুলগুলো আছে সেই ফুলগুলো কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি চাষিদের সাথে, চাষিরা আমাদেরকে জানিয়েছে যে এই মৌসুমে গত এক সপ্তাহ ধরে আবহাওয়া কিন্তু একটু গরম ছিল, যে কারণে অধিকাংশ ফুল ফুটে গেছে, ফলে ক্ষেতে কিন্তু ফুলের যোগান কম, এবং যোগান কম থাকার কারণে বাজারেও ফুল কম আসছে এবং ফুলের একটি বাড়তি দাম পাচ্ছেন তারা, এবং তারা আশা করছেন যেহেতু আজকে 10 তারিখ, 13 তারিখে বসন্ত দিবস, ফলে আরো 1টা থেকে 2টো দিন তারা বাজার পাবে, এবং যে ফুল আছে সেই ফুল কিন্তু তারা একটি ভালো দামে বিক্রি করতে পারবে। চাষিরা আমাদেরকে জানিয়েছেন যে এই মৌসুমে তারা ফুলের বেশ ভালো দাম পেয়েছেন, আর গত নভেম্বর মাস থেকেই ফুলের দাম চড়া। অন্যান্য বছরের তুলনায় এবছরে বাজার খুব ভালো যায়। তারা যে লগ্নি করেছিল, চাষাবাদে যে ব্যয় হয়েছিল, সেই ব্যয়ের টাকা কিন্তু তাদের উঠে গেছে এবং তারা বেশ একটি ভালো অবস্থানে আছে। এবং সামনে 21শে ফেব্রুয়ারি আছে, তবে তাদের ভিতরে কিন্তু একটি শঙ্কাও কাজ করছে, যেহেতু সামনে নির্বাচন যদি গোলযোগপূর্ণ হয় তাহলে কিন্তু ফুলের বাজারে তার প্রভাব পড়বে। তাই তারা মনে করে যে যদি শান্তিপূর্ণ একটি নির্বাচন হয় তাহলে এই ফুল থেকে তারা আরো বাড়তি কিছু ব্যবসা করতে পারবে। এবং যেহেতু 21শে ফেব্রুয়ারি একটি অন্যতম বাজার রয়েছে, সেই বাজারে গাঁদা ফুলও বিক্রি হয়। আজকে সেই গাঁদা ফুল বিক্রি হচ্ছে প্রতি 1400 থেকে 500 টাকা দরে। 21শে ফেব্রুয়ারির আগে এই ফুলের দাম বাড়বে। তা চাষিরা আমাদেরকে জানিয়েছে যে যেহেতু এবারের 21শে ফেব্রুয়ারির আগে রোজা শুরু হয়ে যাচ্ছে, ফলে বাজারটা কেমন হবে তারা এটা নিয়ে একটু শঙ্কায় আছে। তারপরেও তারা আশা করছেন যে বাজার ভালো হবে এবং অন্যান্য বছরের তুলনায় তারা কিন্তু ভালো একটি প্রফিট করতে পারবে বলে মনে করছেন, এবং সেই জন্য তারা কিন্তু গাঁদা ফুলের যে ক্ষেত, সেই ক্ষেতের পরিচর্যা অব্যাহত রেখেছে, এবং প্রতিনিয়ত তারা নানা ধরনের কীটনাশক, ভিটামিন স্প্রে করে ফুলটাকে ধরে রাখার চেষ্টা করছে, যাতে এই গরমে, দিনের বেলায় যে গরমটা পড়ছে, গরমে যাতে ফুলটা অতিরিক্ত না ফোটে এবং সময় মতো এই ফুলটা তারা যাতে বাজারজাত করতে পারে, এইটাই তাদের একটা ইচ্ছা আছে। এবং আমি কথা বলেছি এখানকার যে ফুল ব্যবসায়ী এবং চাষি সমিতি, তাদের সাথে, সমিতির নেতাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছর তাদের একটি লক্ষ্যমাত্রা থাকে, সেই লক্ষ্যমাত্রাটা পূরণ করার তারা চেষ্টা করেন, কিন্তু এবছর তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও সেটা পূরণ করতে পারবেন কিনা সেটা নিয়ে তাদের ভিতরে এক ধরনের শঙ্কা আছে, কারণ নির্বাচনকে ঘিরে কি পরিস্থিতি তৈরি হবে সেইটার উপরে নির্ভর করছে তাদের বাজার ব্যবস্থাপনা এবং বছরের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফুলের বাজারে সবশেষ জানতে এতক্ষণ সরাসরি ছিলাম যশোরে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত দিয়েছে তেহরান, তবে পারমাণবিক কর্মসূচি, অভ্যন্তরীণ দমন পীড়ন আর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি সব মিলিয়ে সংকট এখনও স্পর্শকাতর। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় হওয়া যুক্তরাষ্ট্র ইরান আলোচনা উভয় পক্ষই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তেহরান জানিয়েছে হুমকি ও চাপের রাজনীতি বন্ধ না হলে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। শিগগিরই আরেক দফা আলোচনা হওয়ার ইঙ্গিত রয়েছে। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে প্রস্তুত। তেহরানের দাবি এটি সম্পূর্ণ পারমাণবিক আলোচনার অংশ এবং অন্য কোনো ইস্যু আলোচনায় আসবে না। তবে ইরান স্পষ্ট করেছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জন্য একটি রেড লাইন। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজগুলোকে ইরানের কাছ থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে। একটি নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজে মার্কিন সেনাদের অভিযান উত্তেজনা আরও বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে তেলের বাজারে, দাম 1% বেশি বেড়েছে।
এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ইরানে চলছে অভ্যন্তরীণ দমনপীড়ন। ব্যাপক বিক্ষোভের পর হাজারো মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বেশ কয়েকজন সংস্কারপন্থী রাজনীতিক আটক হয়েছেন। এর মধ্যেই আটক হওয়া ইরানের নোবেলজয়ী শিরিন নার্গিস মোহাম্মদীর 7.5 বছরের কারাদণ্ডের খবরে ফ্রান্স গভীরভাবে উদ্বিগ্ন। এমনকি তাকে মুক্তি দিতে আহ্বানও জানিয়েছে দেশটি। নাদিম মারজান, সময় সংবাদ। ক্ষমা চেয়েও রাজনৈতিক চাপ থেকে মুক্তি মিলছে না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ থাকা পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ ঘিরে শুরু হওয়া বিতর্কে একের পর এক শীর্ষ সহযোগীর পদত্যাগ তার নেতৃত্বকে সংকটের মুখে ফেলেছে। পরিস্থিতি এখন সরাসরি স্টারমারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। এর মধ্যেই প্রিন্স অ্যান্ড্রুর বিষয়ে তদন্তে সব ধরনের সহযোগিতা করতে রাজ পরিবার প্রস্তুতির কথা জানিয়েছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের একের পর এক নথি ফাঁসের ঘটনায় নড়েচড়ে বসেছেন বিশ্বের বিত্তশালী ধনী আর প্রভাবশালী নেতারা। তবে নথিতে নাম না থাকলেও চুপ থাকার দায়ে এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিতর্কের সূত্রপাত 2024 সালে লর্ড পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া থেকে। পরবর্তীতে প্রকাশ পায় দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি। এই তথ্য গোপন থাকার দায় স্বীকার করে ক্ষমা চান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে তাতে রাজনৈতিক ক্ষোভ প্রশমিত হয়নি। বিতর্কের জেরে প্রথমে পদত্যাগ করেন স্টারমারের চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি। অভিযোগ রয়েছে অ্যাপস্টেইনের সঙ্গে ম্যান্ডেলসনের সম্পর্ক জানার পরও রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগের সুপারিশ করেছিলেন ম্যাকসুইনি। তার পরদিনই পদত্যাগ করেন প্রধানমন্ত্রীর যোগাযোগ প্রধান টিম অ্যালান। শীর্ষ দুই সহযোগীর বিদায়ে ডাউনিং স্ট্রিটে নেতৃত্ব সংকট আরও স্পষ্ট হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে স্কটিশ লেবার পার্টি নেতা আনাস সারওয়ার প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, ডাউনিং স্ট্রিট থেকে একের পর এক ভুল সিদ্ধান্ত স্কটল্যান্ডে লেবার পার্টির রাজনৈতিক অবস্থান দুর্বল করছে। সাম্প্রতিক জনমত জরিপে স্কটিশ ন্যাশনাল পার্টি ও রিফর্ম পার্টির পেছনে পড়ে লেবার পার্টি তৃতীয় অবস্থানে নেমে গেছে। তবে চাপের মধ্যেও পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন কিয়ার স্টারমার। সংসদীয় লেবার পার্টির বৈঠকে তিনি বলেন, নিজের ম্যান্ডেট ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানিয়েছেন। ডাউনিং স্ট্রিট বলছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকেই আসন্ন নির্বাচন ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবেন। এদিকে ব্রিটিশ রাজ পরিবারের দৃষ্টিকোণ থেকেও এপস্টেইন কেলেঙ্কারি নতুন মাত্রা পেয়েছে। প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে রাজা চার্লস বলেন, তার ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে ঘিরে ওঠা অভিযোগগুলো নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বাকিংহাম প্যালেস জানিয়েছে, অভিযোগগুলোর তদন্তে যদি পুলিশ সহায়তা চায় তাহলে রাজ পরিবার তা দিতে প্রস্তুত। নাদিম মারজান, সময় সংবাদ। নারী এশিয়ান কাপ ফুটবলের বাংলাদেশ দল নিয়ে লুকোচুরি বাফুফের। আনিকা আলপিদের নিয়ে 26 সদস্যের দল ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশের পর সরিয়ে নিল ফেডারেশন। তবে এই দলেও উপেক্ষিত রয়ে গেছেন ফুটসালের অভিষেক আসরে দেশকে শিরোপা উপহার দেয়া সাবিনা মাসুরারা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা। এছাড়াও নতুন মুখ আলপি ও সৌরভী আফরিন। এদিকে বাফুফের একাধিক সূত্রের খবর, 2-1টা পরিবর্তন আনা হলেও এটাই হবে নারী এশিয়ান কাপের চূড়ান্ত দল। নারী এশিয়ান কাপ সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত ফুটবলাররা। এবার কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ার 5 ভেন্যুতে হবে নারী এশিয়ান কাপের ম্যাচগুলো। বাংলাদেশের গ্রুপে আছে 9 বারের চ্যাম্পিয়ন চীন ও 3 বারের চ্যাম্পিয়ন নারীদের র্যাঙ্কিং এর 9 নম্বরে থাকা দল উত্তর কোরিয়া। 12 দলের টুর্নামেন্টে 4টি করে দেশ লড়বে নকআউটের জন্য। 3 গ্রুপ থেকে সেরা 2 দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ পর্বে তৃতীয় হওয়া 3 দলের সেরা 2 দলও পাবে শীর্ষ 8-এর টিকিট। তাই সামর্থ্যের সেরাটা দিতে পারলে বাংলাদেশের সামনেও সুযোগ থাকবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার। তা করতে পারলে 2027 নারী ফুটবল বিশ্বকাপের পাশাপাশি 2028 সালের অলিম্পিকেও খেলার সুযোগ পেতে পারে আফিদারা। হাতে সময় নেই খুব একটা। গ্রুপের অন্য 2 প্রতিপক্ষ চীন, নর্থ কোরিয়া ও উজবেকিস্তান, যেখানে একের পর এক দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলায় ব্যস্ত। সেখানে চূড়ান্ত দল নিয়ে ধোঁয়াশা তৈরি করে রেখেছে ফেডারেশন।
নারী দলের ক্যাম্প শুরুর আগে ২৬ সদস্যের দল দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সংশোধন আনে বাফুফে। বলা হয় সেটা এশিয়ান কাপ নয়, বরং এশিয়ান কাপের অনুশীলনের জন্য ডাকা দল। নেপালে অনূর্ধ্ব ১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ শেষে আবারও দল ঘোষণা করেছে বাফুফে। এবার দেয়া হয়েছে ২৬ সদস্যের চূড়ান্ত দল। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকি। সুইডেনের ক্লাব ব্রোম্পসকর্নের অনূর্ধ্ব ১৯ দলে খেলেছেন তিনি। সিনিয়র দলেও অভিষেক হয়ে গেছে তার। ইউরোপের অভিজ্ঞতা এবার দেশের ফুটবলে কাজে লাগানোর চ্যালেঞ্জ ২০ বছর বয়সী এই ফুটবলারের। মাত্রই ভারতের কাছে হেরে অনূর্ধ্ব ১৯ সাফে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। সে দল থেকে সুযোগ পেয়েছেন আলপি আক্তার। আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ফরওয়ার্ড। এবার সিনিয়র দলেও নিজেকে মেলে ধরার অপেক্ষায় তিনি। এছাড়াও প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডিফেন্ডার সৌরভী আফরিন। দলে ফিরেছেন আইরিন খাতুন ও সুরভি আকন্দ প্রীতি। দলে গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে স্বপ্না মিলি ও অভিজ্ঞ রূপনাকে। আক্রমণে রাখা হয়েছে সাগরিকা, সুরভি, শামসুন্নাহার জুনিয়র, তহুরা ও সুলতানাকে। রক্ষণে আফিদা কোহাতি, আফরিন নবিরন, শিউলি, শামসুন্নাহার সিনিয়র ও হালিমা। মাঝমাঠে স্বপ্নারানী, মুনকি, আইরিন শাহেদা, উমহেলা, ঋতুপর্ণা, মনিকা, আনিকা রানিয়া ও উন্নতি। এছাড়াও স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে অর্পিতা, সিনহা জাহান, শান্তি মার্ডি ও তনিমা বিশ্বাসকে। ফুটসাল জয়ের পরেও দলে উপেক্ষিত রয়ে গেছেন সাবিনা, সুমাইয়ারা। তবে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করার কিছু সময়ের মাঝেই দলের তালিকা সরিয়ে নিয়েছে বাফুফে। তবে ফেডারেশন সূত্রের খবর ২-১টা পরিবর্তন হলেও এটাই চূড়ান্ত বাংলাদেশের এশিয়ান কাপের দল। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ নারী ফুটবল লিগের শেষ দিকে এসে ট্রফি উন্মোচন করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে উপস্থিত ছিলেন ১১ দলের অধিনায়ক। শেষ মুহূর্তে বাফুফের এমন আয়োজন নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন ফুটবলাররা। এদিকে ভবিষ্যতে নারী লিগ আরও বড় পরিসরে আয়োজন করতে চায় বাফুফে। বাংলাদেশ নারী ফুটবল লিগের বাকি আর মাত্র ২ রাউন্ড। এর মধ্যে জাতীয় নির্বাচনের ঠিক পরদিন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শেষ রাউন্ডের খেলা, যা নিয়ে আছে শঙ্কা। ১১ দলের লিগে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে ৮ দল। লিগের যখন এমন অবস্থা, ঠিক শেষ দিকে এসে উন্মোচন করা হয়েছে ট্রফি। ক্যাপ্টেন্স মিটও আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে পুরো অনুষ্ঠান ছিল ফুটবলারদের নিয়ে, যেখানে উপস্থিত ছিলেন ১১ দলের ক্যাপ্টেন। তবে শেষ দিকে এসে ট্রফি উন্মোচন নিয়ে আক্ষেপ ফুটবলারদের কণ্ঠে। আমাদের এখানে আসতে হবে, তো ট্রফি উন্মোচন হবে, তো ওই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে। কারণ হলো সর্বপ্রথমই সবসময় দেখি যে ট্রফিটা প্রথমেই লিগ শুরু হওয়ার আগে উন্মোচন হয়। প্রথম যেদিন হচ্ছে লিগ শুরু হয়, সামনের দিকে উদ্বোধনী ম্যাচ থাকে, ট্রফি থেকে বল নিয়ে যাই। তো এখন হয়তো ওরা ভিন্ন একটা প্ল্যানিং করছে, এই জন্য ভিন্নভাবে চেষ্টা করছে। বাংলাদেশের মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি হিসেবে তড়িঘড়ি করে নারী লীগ আয়োজন করেছিল বাফুফে। একই ভেন্যুতে একাধিক ম্যাচ, অধিকাংশ ম্যাচ হয়েছে এক পেশে। লিগের মান নিয়েও উঠেছে প্রশ্ন। এরই মাঝে প্রস্তুতিটা কেমন হলো জাতীয় ফুটবল দলের? ইন্ডিভিজুয়ালি পারফরমেন্সগুলো কিন্তু নিজেদেরকে শো করতে পারছে, কিন্তু টিম ওয়ার্ক যেটা, যে এশিয়ান কাপে যে যাবো আমরা, একটা টিম বর্নিং, টিম কমিউনিকেশন, ওইগুলো আর কি ছিল না। কারণ আমরা সবাই বিভিন্ন ক্লাবে, তো ওই জিনিসটাই শুধু ছিল না। আর বাকিগুলো সব নিজেদের পার্সোনালভাবে যে গেমটা উন্নত করতে হবে গেমের মধ্যে, সেই জিনিসটা আসলে ধরতে পেরেছে। আমার কাছে মনে হয়েছে যে এইবার লিগটা আগের তুলনায় অনেকটাই কম্পিটিশন হয়েছে। তবে এই লিগ থেকে বেশ কয়েকজন ফুটবলারকে জাতীয় দলে ডেকেছেন হেড কোচ পিটার বাটলার। ভবিষ্যতে লিগের পরিসর বড় করার পরিকল্পনা করছে বাফুফে। এবার অ্যাটলিস্ট আমার ধারণা ৫ থেকে ৬টা টিম কিন্তু কম্পিটিটিভ হয়েছে। সো সেখান থেকে কিন্তু আমাদের আইডিয়াটা এসে আমরা 2 টায়ার করবো, বিকজ অ্যাজ আই সেড ইটস এ লার্নিং এক্সপিরিয়েন্স। উনি ওখান থেকে 2 থেকে 3টা প্লেয়ারকে আইডেন্টিফাই করেছে, যারা ও আমাকে বলেছে এই লিগটা না হলে আমি প্লেয়ারগুলি পেতাম না। আগামী 13ই ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা নারী লীগ, তবে তা পুরোটাই নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বিএনপি। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান, ন্যায় ও ইনসাফের দেশ গড়ার প্রত্যয় জামায়াতের। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র করছে গুপ্তরা, জনগণকে বিভ্রান্ত করতে দিচ্ছে বায়বীয় প্রতিশ্রুতি, অভিযোগ তারেক রহমানের। ভোট দেওয়ার পর হিসাবও বুঝে নেয়ার তাগিদ। হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাকের চেষ্টায় একটি দল, অভিযোগ জামায়াত আমিরের। এবারের ভোট আজাদির, গোলামির নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার। শেষ হলো প্রচারণার সময়সীমা, শেষ মুহূর্ত প্রার্থীদের গণসংযোগ। নির্বাচন নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, বাড়ানো হয়েছে টহল ও হেলিকপ্টার মহড়া।
এবং ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই, বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক হার 20% থেকে কমে 19। মার্কিন কাঁচামাল দিয়ে তৈরি পোশাকে শূন্য শুল্ক আরোপ। এই ছিল ভোরের সময়।